অনেকদিন পর নতুন একটি ভিডিও নিয়ে আজকের এই ভিডিওতে আমাদের ক্লাসরুমের একটি গুরুত্বপূর্ণ পরীক্ষার কিছু প্রশ্ন এবং তার উত্তর নিয়ে আলোচনা করব। আশা করি প্রত্যেকের প্রস্তুতি এবং পড়াশোনা সঠিকভাবে সামনে এগোচ্ছে। যে দিনটার অপেক্ষায় সুদীর্ঘকাল ধরে অপেক্ষা করছে হাজার হাজার লক্ষ লক্ষ শিক্ষক পদপ্রার্থী, সেই দিনটা কিন্তু খুব বেশি দূরে নেই। তাই প্রত্যেকে, যেমনটি ওয়েস্ট বেঙ্গল পিএসসির কথা মাথায় রেখে, ইএমআরএসের কথা মাথায় রেখে, বিপিএসসির কথা মাথায় রেখে এবং যদি খুব বেশি অ্যাক্সিডেন্ট না হয় তাহলে স্কুল সার্ভিসের কথা মাথায় রেখে প্রস্তুতির চরম পর্যায়ে উপনীত হতে হবে। সময় কিন্তু হাতে খুব বেশি নেই। প্রথমেই আজকের এই ভিডিওতে এই কথা বলে নিলাম, তারপরে আমরা শুরু করব। আজকের এই ভিডিওতে একটি বিশেষ পরীক্ষার কিছু প্রশ্ন নিয়ে আলোচনা। 76 বিজি ক্যাটাগরি, বিজি মানে বায়োজিওগ্রাফি, এবং 76 নাম্বার পরীক্ষা যেটা বায়োডাইভার্সিটির উপরে, সেই পরীক্ষার কিছু প্রশ্ন নিয়ে আজকে আলোচনা করব। প্রথমে কিছু একদম ধারাবাহিক কিছু প্রশ্ন নিয়ে আলোচনা করছি, তারপরে এই পরীক্ষায় আমরা বেশ কিছু মজাদার প্রশ্ন সাজিয়েছিলাম, কারণ এটি 90 নাম্বারের পরীক্ষা। আমাদের ক্লাসরুমের মূল ক্লাসরুমে এই পরীক্ষাটি হয়েছে 90 নাম্বারের, যেখানে ট্র্যাডিশনাল যেমনটি হয় প্রশ্ন সেগুলো রয়েছে, তার পাশাপাশি শেষে কয়েকটি প্রশ্ন আমরা সাজিয়েছি যেগুলো বেশ খানিকটা মজাদার। ডিজিটাল টেকনোলজির হাত ধরে সেই পরীক্ষাগুলো আমরা সাজিয়েছিলাম। গেল, সেগুলোর সঙ্গে আমি পরিচিতি লাভ করাবো, কিন্তু তার আগে প্রথম থেকে আমরা এই পরীক্ষার প্রশ্নগুলো নিয়ে আলোচনা করি। প্রথমেই রয়েছে, পৃথিবীর সর্বাধিক বায়োডাইভার্সিটি কোন দেশে লক্ষ্য করা যায়? এবং এই পরীক্ষাগুলো সব 2023-এ রেডি করা হয়েছিল, সেই তথ্যের ভিত্তিতে এখানে রয়েছে, যার পরিবর্তন সেই অর্থে উল্লেখযোগ্যভাবে নেই। পৃথিবীর সর্বাধিক বায়োডাইভার্সিটি কোন দেশে লক্ষ্য করা যায়? উত্তরটা ব্রাজিল। দুয়ের প্রশ্ন, পৃথিবীর মেগা বায়োডাইভার্সিটি কান্ট্রি এর সংখ্যা কত? 2023 সালের তথ্য অনুযায়ী 17টি মেগা বায়োডাইভার্সিটি কান্ট্রি রয়েছে আমাদের, এবং এখনো পর্যন্ত সেটি 17টিই রয়েছে। পরের প্রশ্ন 3-এ, পৃথিবীর দ্বিতীয় বৃহত্তম মেগা বায়োডাইভার্সিটি যুক্ত দেশ কোনটি? প্রথম তো ব্রাজিল, আমরা জানলাম, সকলের জানা। দ্বিতীয় কি? ইন্দোনেশিয়া। এরপরে 4-এর প্রশ্ন, বায়োডাইভার্সিটি কান্ট্রির সংখ্যায় ভারতের স্থান কত? ভারত কিন্তু রয়েছে এই 17টি দেশের মধ্যে, ভারত কিন্তু রয়েছে 8ম স্থানে, অর্থাৎ বেশ খানিকটা গুরুত্বপূর্ণ জায়গায় রয়েছে ভারত। 5-এর প্রশ্ন, পৃথিবীর টোটাল বায়োডাইভার্সিটির প্রায় 60% মিলিতভাবে 7টি দেশ থেকে লস হয়েছে। নিচের কোন দেশটি সেই তালিকার অন্তর্ভুক্ত নয়? 60% মিলিতভাবে বায়োডাইভার্সিটি নষ্ট হয়েছে, 60% 7টি দেশ থেকে, যেখানে মানুষের ইনফ্লুয়েন্স অনেক গুণ বেড়েছে ডে টু ডে। সেই তালিকায় যেমনটি ইন্দোনেশিয়া পড়ে, মালয়েশিয়া পড়ে, অস্ট্রেলিয়া পড়ে, কিন্তু হাওয়াই পড়ে না, তাই হাওয়াই এই তালিকায় নেই। নেক্সট, পরের প্রশ্ন 6, বায়োডাইভার্সিটি মাপার বেসিক ইউনিট কি? বেসিক ইউনিট হলো স্পিসিস। ওকে। 7-এর প্রশ্ন, বায়োডাইভার্সিটি মেজার করতে কোন ধরনের স্যাম্পলিং টেকনিক ব্যবহার করা হয়? কোয়াড্রার্ট বলে একটি স্যাম্পলিং টেকনিক ব্যবহার করা হয় বায়োডাইভার্সিটি মেজার করার জন্য, এবং বিভিন্ন স্পিসিস অনুযায়ী সেটা ভ্যারি করে। যেমন পাখিদের ডাইভার্সিটি নির্ণয় করতে যে স্যাম্পলিং টেকনিক ব্যবহার করা হয় সেটার নাম হলো নেটিং টেকনিক। আবার ইনসেক্ট বায়োডাইভার্সিটি নির্ণয় করতে ক্যানোপি বলে একটি টেকনিক ব্যবহার করা হয়। 10-এর প্রশ্ন, বায়োডাইভার্সিটির সূচকগুলির মধ্যে নিচের কোনটি অমিল? অমিল হলো, এখানে দেখো, মার্গালেভ ইন্ডেক্স সেটা হলো অমিল। বাদবাকি সিম্পসন, স্যানন এবং ব্রিলিয়ন, এগুলো সবই হলো অ্যাকচুয়ালি বায়োডাইভার্সিটির সূচক। ঠিক আছে। 11, আলফা, বিটা, গামা বায়োডাইভার্সিটি সম্পর্কে বর্ণনা কে দিয়েছিলেন? হুইটেকার দিয়েছিলেন। 12, সম্পূর্ণ হিমালয়ান রিজিয়নের জীববৈচিত্র্যকে যদি আমরা কোট করি তাহলে এটি কোন ডাইভার্সিটির অন্তর্গত? এটাকে আমরা বলবো গামা ডাইভার্সিটি, সম্পূর্ণ হিমালয়। ওকে। আলফা, বিটা, গামা আমরা জানি। গামা দ্যাট মিন্স বাস্তুতান্ত্রিক বৈচিত্র্যকে অ্যাড্রেস করে, তাই হিমালয়ানটা পুরোটাই একটা বাস্তুতান্ত্রিক এনভায়রনমেন্ট, এবং সেটাকে গামা ডাইভার্সিটি হিসাবে আমরা যে চিহ্নিত সেটা করব। 13-র প্রশ্ন, পৃথিবীর 36টি বায়োডাইভার্সিটি হটস্পটের মধ্যে ভারতে কটি অবস্থিত? ভারতে রয়েছে 4টি।
ভারতে 4টি রয়েছে এই বায়োডাইভার্সিটি হটস্পট। গেল এরপর, এবং সবাইকে কমেন্ট সেকশনে লিখতে বলবো এই 4টি ভারতীয় বায়োডাইভার্সিটি হটস্পটের নাম কমেন্ট সেকশনে জানাতেই পারো। পরে 14, বায়োডাইভার্সিটি হটস্পট শব্দটির উদ্ভাবন কে করেছেন? নরম্যান মায়ার করেছেন এই শব্দের উদ্ভাবন। 15, নিচের কোনটি ভারতের অ্যাগ্রো বায়োডাইভার্সিটি হটস্পটের তালিকাভুক্ত নয়? অ্যাগ্রো বায়োডাইভার্সিটি হটস্পটের তালিকার মধ্যে ওয়েস্টার্ন ঘাট পড়ে না, অথচ কাশ্মীর পড়ে, কোরাপুট পড়ে এবং কুট্টানাড পড়ে। ওকে, নেক্সট 16, ভারতের কোন উপত্যকা বায়োডাইভার্সিটির দিক থেকে হায়েস্ট? মনে রাখবে, বায়োডাইভার্সিটির দিক থেকে যদি বিচার করি কাশ্মীর ভ্যালি নয় এবং ইয়ামথাং ভ্যালিও নয়, সাইলেন্ট ভ্যালি রয়েছে কেরালায়, যেটি সবচেয়ে বৈচিত্র্যপূর্ণ। 17, ভারতের কোন রিজিয়ন বায়োডাইভার্সিটির দিক থেকে প্রথম? মনে রাখবে ওয়েস্টার্ন ঘাট, অ্যান্ড বায়োডাইভার্সিটি হটস্পটের মধ্যে এটি প্রথম স্থানে রয়েছে জীব বৈচিত্র্যের দিক থেকে। 18, ভারতের কোন ইউনিয়ন টেরিটরিতে বায়োডাইভার্সিটি সর্বাধিক? ভারতের যত কেন্দ্রশাসিত অঞ্চল রয়েছে তার মধ্যে আন্দামান নিকোবরে সবচেয়ে বেশি। 19, ভারতের কোন রাজ্যে বায়োডাইভার্সিটির পরিমাণ সবচেয়ে কম? উত্তরটা অবশ্যই রাজস্থান। 20, বায়োডাইভার্সিটি শব্দটি কে প্রথম ব্যবহার করেন? ওয়াল্টার জি রোসেন প্রথম ব্যবহার করেন। ফাদার অফ বায়োডাইভার্সিটি ইন দ্য ওয়ার্ল্ড কাকে বলা হয়? এডওয়ার্ড ও উইলসনকে বলা হয় ফাদার অফ বায়োডাইভার্সিটি ইন দ্য ওয়ার্ল্ড। 22, একটি জঙ্গলের প্রত্যেকটি স্পেসিসের নিজস্ব মেম্বারের সংখ্যার পরিমাণকে কি বলা হয়? স্পেসিস ইভিনেন্স বলা হয়। স্পিসিস ইভিনেন্স বলা হয় একটি জঙ্গলের প্রত্যেকটি স্পেসিসের নিজস্ব মেম্বারের সংখ্যার পরিমাণকে। ওকে, নেক্সট পরের প্রশ্ন 23, ন্যাশনাল বায়োডাইভার্সিটি অথরিটি কোন রাজ্যে অবস্থিত? এটি রয়েছে চেন্নাইতে। বেসিক্যালি রাজ্য তো নেই এখানে, শহর দিয়ে মিলিয়ে দেওয়া হয়েছে, তাই মনে রাখবে এটা স্পেসিফিকভাবে আমরা শহর লেখা উচিত ছিল, এবং এখানে আবার রাজ্যের নাম দেওয়া রয়েছে, এখানেও রাজ্যের নাম রয়েছে। যাই হোক, চেন্নাই হবে, চেন্নাই। তামিলনাড়ুতে রয়েছে ন্যাশনাল বায়োডাইভার্সিটি অথরিটি। ঠিক আছে, ওকে, তো এই জায়গাটা একটু পরিমার্জন হবে যে কোন শহর এবং শহরের নাম দেওয়া উচিত ছিল। যাই হোক, এটা তামিলনাড়ু হবে উত্তর, তামিলনাড়ুর চেন্নাইতে। 24, ভারতের প্রথম বায়োডাইভার্সিটি স্টেট কোনটি? ভারতের প্রথম বায়োডাইভার্সিটি স্টেট হিসাবে চিহ্নিত করা হয়েছে কর্ণাটককে। 25, ভারতে মোট কটি বায়োডাইভার্সিটি হেরিটেজ সাইট অবস্থিত? মনে রাখবে, ভারতে মোট বায়োডাইভার্সিটি হেরিটেজ সাইট রয়েছে 45টি, এবং এগুলো নিয়ে আমি ছোট ছোট শর্ট ভিডিও করে অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলে দেব যে বায়োডাইভার্সিটি হেরিটেজ সাইট কাকে বলে। নেক্সট 26, নিচের স্পেসিসগুলির মধ্যে কার স্পেসিস ডাইভার্সিটি সর্বাধিক? মনে রাখবে, ইনসেক্ট যা কিছু আছে যেমন ম্যামেলস, রেপটাইলস, অ্যাম্ফিবিয়ান্স এবং ইনসেক্টের মধ্যে ইনসেক্টের সর্বাধিক বৈচিত্র্য রয়েছে। 27, কোন ইকোসিস্টেমে সর্বাধিক বায়োডাইভার্সিটি লক্ষ্য করা যায়? সাধারণত এই যে ইকোসিস্টেমগুলোর নাম রয়েছে, ফরেস্ট ইকোসিস্টেম, গ্রাসল্যান্ড, আলপাইন ইকোসিস্টেম এবং কোরাল লিফ ইকোসিস্টেম, এক্ষেত্রে কিন্তু আমরা কোরাল লিফ ইকোসিস্টেমকে চিহ্নিত করব। যদি এখানে ফরেস্ট ইকোসিস্টেম আমরা ধরি, সেক্ষেত্রে ফরেস্টের মধ্যে অনেক ক্যাটাগরি আছে, তাই এটা দিয়ে আমরা চিহ্নিত করতে পারি না যে ট্রপিক্যাল রেইন ফরেস্টকে চিহ্নিত করতে পারি না। অথচ বৈচিত্র্য সংখ্যাগত দিক থেকে দেখলে কোরাল লিফের যে ডাইভার্সিটি সেটা অনেক গুণ বেশি, যে কারণে একে আমরা জলাশয়ের রেইন ফরেস্ট হিসাবে চিহ্নিত করি বা সমুদ্রের রেইন ফরেস্ট বলি। ওকে, 28, পৃথিবীর হায়েস্ট বায়োডাইভার্সিটি যুক্ত টেরিস্ট্রিয়াল বায়োম নিচের কোনটি? টেরিস্ট্রিয়াল এক্ষেত্রে উল্লেখ করেই দিয়েছে স্থলভাগের বায়োম, মনে রাখবে ট্রপিক্যাল ফরেস্ট হবে সঠিক। 29, নিচের কোন অ্যানিম্যাল শ্রেণীর স্পেসিস ডাইভার্সিটি পৃথিবীতে সর্বাধিক? অ্যানিম্যাল শ্রেণীর মধ্যে যদি ধরা হয় তাহলে সেটা ফিশ হবে, ফিশ। ম্যামলস, বার্ড, রেপটাইল, ফিশ, এর মধ্যে ফিশ হবে, ফিশ। ওকে, নেক্সট 30, বর্তমান দিনে বায়োডাইভার্সিটি লস এর সবচেয়ে বড় কারণ কোনটি? মনে রাখবে, ল্যান্ড ক্লিয়ারিং অ্যান্ড ডিফরেস্টেশন হলো সঠিক কারণ। নেক্সট 31,
ভারতীয় বায়োলজিক্যাল ডাইভার্সিটি অ্যাক্ট কত সালে পাশ হয়? একাধিকবার পরীক্ষা এসেছে, 2002 সালে। 32, ইন্টারন্যাশনাল বায়োডাইভার্সিটি ডে কোন তারিখে পালিত হয়? 22শে মে পালিত হয়। 33, ন্যাশনাল এন্ডেঞ্জার্ড স্পিসিস ডে কোন তারিখে পালিত হয়? এটি থার্ড ফ্রাইডে অফ মে। থার্ড ফ্রাইডে অফ মে, মে মাসের তৃতীয় ফ্রাইডেতে হয় এটা। ন্যাশনাল এন্ডেঞ্জার্ড স্পিসিস ডে পালিত হয়। 34, ইন্টারন্যাশনাল বায়োডাইভার্সিটি ডে ভারতে কবে পালিত হয়? 22শে মে পালিত হয় ইন্টারন্যাশনাল বায়োডাইভার্সিটি ডে। মনে রাখবে একই বিষয়, ভারতেও কিন্তু একই দিনে পালিত হয়। 35, পোলার বেয়ার, পেঙ্গুইন কোন ধরনের স্পেসিসের উদাহরণ? অবশ্যই এন্ডেমিক স্পেসিসের উদাহরণ। নেক্সট 36, মানুষের সাহায্য নিয়ে যে সকল স্পেসিস নিজের প্রকৃতিগত বাসস্থান ছেড়ে অন্যত্র বসবাস করে তাদের কি বলে চিহ্নিত করা হয়? এক্সোটিক স্পেসিস বলা হয়। যেমন কুকুর তার সত্যিকারের বাসস্থান ছেড়ে এখন মানুষের মধ্যেই বসবাস করে চলেছে, ঠিক আছে, তো একে এক্সোটিক স্পেসিস বলা হয়। নেক্সট 37, ভারতের প্রথম রিজার্ভ ফরেস্ট কোন রাজ্যে অবস্থিত এবং কোন প্রাণীকে ভিত্তি করে হয়েছিল? মনে রাখবে রিজার্ভ ফরেস্ট প্রশ্ন করেছে, ন্যাশনাল পার্ক নয়। প্রথম রিজার্ভ ফরেস্ট ছিল মধ্যপ্রদেশে এবং সেটা টাইগারকে বেস করে। 38, ভারতের বৃহত্তম রিজার্ভ ফরেস্ট কোন রাজ্যে অবস্থিত? উত্তরটা অন্ধ্রপ্রদেশ। 39, ভারতের প্রথম ন্যাশনাল পার্ক কোনটি? জিম করবেট। যদি প্রশ্ন করা হয় ভারতের সবচেয়ে বড় ন্যাশনাল পার্ক কোনটি, তাহলে উত্তর কি হবে? অবশ্যই কমেন্ট সেকশনে জানাতে পারো। 40, ভারতের প্রথম রিজার্ভ ফরেস্ট কোনটি? সাতপুরা রিজার্ভ ফরেস্ট। ভারতের প্রথম রিজার্ভ ফরেস্ট ছিল সাতপুরা রিজার্ভ ফরেস্ট, যেমনটি আগে বললাম। নেক্সট 41, ভারতের প্রথম বায়োস্ফিয়ার রিজার্ভ কোনটি? নীলগিরি বায়োস্ফিয়ার রিজার্ভ, আমরা সবাই জানি ভারতের প্রথম বায়োস্ফিয়ার রিজার্ভ এটি। 42, ভারতের বর্তমান ন্যাশনাল পার্কের সংখ্যা কটি? 106টি। 43, এমন ফরেস্টকে কি নামে চিহ্নিত করা হয় যেখানে জঙ্গলের প্রাচীন আদিবাসীরা জঙ্গল সরকারের অধীনে থাকা সত্ত্বেও জঙ্গল থেকে কাঠ, শিকার, বিভিন্ন উপাদান সংগ্রহ করতে পারে? উত্তরটা প্রোটেক্টেড ফরেস্ট। 44, ভারতের বৃহত্তম বায়োস্ফিয়ার রিজার্ভ কোনটি? গালফ অফ কচ্ছ। বৃহত্তম ন্যাশনাল পার্ক কোনটি? যদি প্রশ্ন করা হয় উত্তর কি হবে? কমেন্ট সেকশনে জানাও। 45, পাল্লাকারানাই মার্শি রিজার্ভ ফরেস্ট অ্যান্ড পিচাভাম ম্যানগ্রোভ which are designated as Ramsar site are located in which state? উত্তরটা তামিলনাড়ু, সদ্য তালিকায় আসা। 46, which state hosted the তুকু ইমং বার্ড কাউন্ট ইভেন্ট? এটা কোন রাজ্য করেছে, হোস্ট করেছে? এটা নাগাল্যান্ড করেছে। নেক্সট 47 প্রশ্ন, অ্যাপিস কারিঞ্জোডিয়ান which was discovered recently in the Western Ghat after 200 years belong to which species? হানি বি, এটি একটি বিশেষ প্রজাতির মৌমাছি, ঠিক আছে। নেক্সট 48, which state has notified কাবেরী সাউথ ওয়াইল্ড লাইফ স্যাঞ্চুরি? তামিলনাড়ু। 49, which state or UT announced to form no take zone to protect environment? উত্তরটা গোয়া। 50তম প্রশ্ন, which union ministry notified the e-waste management rules 2022? উত্তরটা মিনিস্ট্রি অফ এনভায়রনমেন্ট, ফরেস্ট অ্যান্ড ক্লাইমেট চেঞ্জ। এই হলো 50টি প্রশ্ন। আমাদের 90টি প্রশ্নের মধ্যে প্রথম 50টি আমি আলোচনা করলাম এবং লাস্টের মজাদার কয়েকটি প্রশ্ন কিন্তু আমি তুলে ধরছি। 75তম প্রশ্নে ছিল আইডেন্টিফাই দ্য অ্যানিমাল। এটা কি? কারণ আমরা বায়োডাইভার্সিটি পড়ছি এবং বিভিন্ন প্রাণীকে যদি না চিনি সেটা একটু কেমন বোকামো লাগে। তাই এটা তো পরীক্ষা আসার উপযোগী প্রশ্ন নয়, কিন্তু নিজের অভিজ্ঞতাকে বাড়ানোর জন্য, নিজের দক্ষতা বাড়ানোর জন্য বেশ খানিকটা গুরুত্বপূর্ণ। এটা কিন্তু চিতা নয়, এটা লেপার্ড, এটা লেপার্ড। ওকে, নেক্সট পরের প্রশ্ন, জাগুয়ার কোন মহাদেশে দেখা যায়? মনে রাখবে এটা চিতা, জাগুয়ার এবং লেপার্ড এই তিনটেকে আমরা একই অনেক সময় গুলিয়ে ফেলি। চিতা যেমন নাকের দিক থেকে একটা দাগ থাকে, দুপাশে দুটো দাগ থাকে চিতার, দেখলেই বুঝতে পারি, এবং ভারতবর্ষে চিতা নেই, কেবলমাত্র আফ্রিকা থেকে আনা হয়েছিল, সাউথ আফ্রিকা থেকে আনা হয়েছে, কুনু ন্যাশনাল পার্কে রয়েছে, কিন্তু আমাদের ভারতীয় চিতা বিলুপ্ত হয়ে গেছে। তো যাই হোক, এটা লেপার্ড, এটা কিন্তু আমাদের ভারতে রয়েছে অ্যাভেলেবেল। জাগুয়ারও কিন্তু ভারতবর্ষে নেই, যেটা পাওয়া যায় সেন্ট্রাল অ্যান্ড সাউথ আমেরিকায়।
পরের প্রশ্ন, আইডেন্টিফাই দ্য অ্যানিমাল। এটা হলো মেছো বিড়াল, আমাদের রাজ্যের জাতীয় পশু। নেক্সট পরের প্রশ্ন, এটি কি সাপ? ভীষণভাবে গুরুত্বপূর্ণ। এটাকে আমি এই কারণে দিয়েছি যে আমাদের নলেজে থাকা দরকার। আমি সাপের উপর একটি বিশেষ ওয়ার্কশপ করেছিলাম, সেখান থেকে আমি অনেক সাপ সম্পর্কে জেনেছি। তো এটা নিয়ে আমাদের প্রত্যেকের ধারণা থাকা উচিত। এটার নাম হলো ঘরচিতি সাপ। এই সাপটি সম্পূর্ণ নির্বিষ, এটি কোনোভাবেই ক্ষতিকারক নয়, কাউকে যদি কাটে তার মৃত্যু কোনোভাবেই হবে না। এটা ঘরচিতি, অনেকে গুলিয়ে ফেলে কালাজ সাপের সাথে, সেটির উপরেও আমি প্রশ্ন করেছি। প্রকৃতিগতভাবে এটি কি? এটি নির্বিষ। এটি লাউডুগা সাপ আমরা বলে থাকি, এটা কিন্তু সম্পূর্ণ নির্বিষ সাপ, আমাদের জানা উচিত ভূগোলের স্টুডেন্ট হিসাবে অন্তত। এই সাপের কামড়ে ভারতের সবচেয়ে বেশি মানুষের মৃত্যু হয়, আর এর নাম হলো কালাজ। দুটো চেনার উপায়, ঘরচিতি সাপ সম্পূর্ণ অনেকটা ব্রাউন কালারের হয়ে থাকে, লাইট ব্রাউন কালারের, এবং যে দাগগুলো সেই দাগগুলো একদম সঠিকভাবে সিস্টেমেটিকভাবে নেই, কিন্তু কালাজ সাপের পুরো একদম সঠিক ডিস্টেন্সে পরপর সাদা ডোরা কাটা দাগ কিন্তু রয়েছে। এটাই হলো মূল পার্থক্য চেনার, কালাজ এবং ঘরচিতি। এটা দুটোকে অনেকেই গুলিয়ে ফেলে। নেক্সট 81, এটি ভারতের কোন রাজ্যের চিত্র হতে পারে? বেসিক্যালি এটি গুজরাটের চিত্র, গির ন্যাশনাল পার্কের চিত্র, সেটাই তুলে ধরা হয়েছে। 82 নম্বর প্রশ্ন, এটি ভারতের কোন বায়োস্ফিয়ার রিজার্ভের চিত্র? সবাই জানে সুন্দরবনের চিত্র, খুব সহজ প্রশ্ন। নেক্সট, আইডেন্টিফাই দ্য অ্যানিমাল। এটি কি? এটা হলো কোয়ালা। এটি আসলে কোয়ালা, জানা উচিত আমাদের। নেক্সট, এটি কোন বায়োমের দৃশ্য? এটি আসলে ক্রান্তীয় তৃণভূমির দৃশ্য, যাকে আমরা সাভানা হিসাবে চিহ্নিত করি। নেক্সট, এটি কোন বায়োমের দৃশ্য? নাতিশীতোষ্ণ তৃণভূমির দৃশ্য। ওকে, যেমন পেইরি পম্পাস হয় সেই রকমই। নেক্সট পরের, এই যে এখানে একাধিক অ্যানিম্যালকে তুলে ধরা হয়েছে, আফ্রিকান সাভানায় যাদেরকে পাওয়া যায়, এদেরকে আমরা একসাথে এটি কোন প্রকার ডাইভার্সিটির অংশ? আমরা সবাইকে একত্রে যদি দেখি এটা কি হবে? এটা হবে গামা ডাইভার্সিটি। ওকে, কারণ এখানে স্পেসিফিকভাবে স্পিসিস ডাইভার্সিটি রয়েছে। নেক্সট 87, এখানে আমি একটি প্রাণীর বিভিন্ন প্রকৃতিকে তুলে ধরেছি। এটি কোন ধরনের ডাইভার্সিটির চিত্র? এটি আলফা ডাইভার্সিটির চিত্র। কেবলমাত্র জেনেটিক পার্থক্য রয়েছে, সবাই কিন্তু খরগোশ, কিন্তু জেনেটিক তারতম্য এদের মধ্যে রয়েছে। ওকে, নেক্সট 88, দ্য রেড ডাটা বুক ইজ পাবলিশড বাই হুইচ অর্গানাইজেশন? IUCN। আর 89, হুইচ অফ দ্য ফলোয়িং ক্যাটাগরি ইজ নট ইনক্লুডেড ইন দ্য IUCN রেড লিস্ট? এর মধ্যে এক্সটিংক্ট রয়েছে, ভালনারেবল রয়েছে, নেয়ার থ্রেটেন্ড রয়েছে, কিন্তু ইনভাসিভ স্পেসিস কিন্তু নেই। নেক্সট 90 নম্বর প্রশ্ন, দ্য IUCN রেড ডাটা বুক হ্যাজ হাউ মেনি ক্যাটাগরি অফ স্পেসিস কনজারভেশন স্ট্যাটাস? 9টি ক্যাটাগরি রয়েছে। বেশ খানিকটা গুরুত্বপূর্ণ প্রশ্ন ছিল। তো প্রথমে আমি 50টি, পরে 15টি প্রশ্ন আলোচনা করলাম, অর্থাৎ 65টি প্রশ্নকে তুলে ধরা হলো এই পর্বের ভিডিওর মাধ্যমে। এবং সবাইকে বলে রাখি, যাদের ইচ্ছে আমাদের ক্লাসরুমে অ্যাডমিশন নিয়ে ধারাবাহিকভাবে নিজের প্রস্তুতিকে পরপর সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়ার, তারা যে কোনো সময় ক্লাসরুমে চাইলেই অ্যাডমিশন হতে পারে। এমনটি আমাদের ক্লাসরুমে এই পরীক্ষাগুলো সবই চলছে, এবং ক্লাসরুম সম্পর্কে আমরা বিভিন্ন ভিডিওতে বলেছি, এখানে নতুনভাবে আমি কিচ্ছু বলছি না। আমাদের ক্লাসরুমে অ্যাডমিশন নিতে হলে সরাসরি 8250941515 এই নাম্বারে ফোন করে যোগাযোগ করে অ্যাডমিশন নিতে হবে আমাদের ক্লাসরুমে। দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে। টাটা।